দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব যে আমাদের যেই কর আদায় বাড়ানোর একটা লক্ষ্য আছে, যেটা আমাদের বাড়াতে হবে। এই অনুষ্ঠানে আমরা বারবার এই বিষয়ে কথা বলেছি। সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা কি ধরনের একটি কর কাঠামো, কর প্রশাসন প্রত্যাশা করেন, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমার সাথে আলোচনার জন্য আজকে দুজন অতিথি আমার সাথে আছেন বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েশন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সভাপতি কামরান টি রহমান, এবং আমার সাথে আছেন বাংলাদেশের যে রাজস্ব আদায়ের যে মূল প্রতিষ্ঠান, আমাদের রাজস্ব বোর্ড, সেই রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ ফরিদ উদ্দিন। আপনাদের দুজনকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। কারণ আপনার কাছ থেকেই আলোচনা শুরু করি। আমরা যেহেতু আমাদের আজকের পর্বের মূল উদ্দেশ্য হলো যে ব্যবসায়ীদের প্রত্যাশাটা জানা, যেমন আমরা কর আহরণের যেই পর্যায়ে আমরা আছি, এটা সারা পৃথিবীর মধ্যে খুবই খারাপ। আমাদের মোট অর্থনীতির তুলনায় 7.5-8% ভিতরেই ঘুরপাক খাচ্ছে, আমাদের এটা বাড়াতে পারছি না। এবং সেই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের যেই বিপুল পরিমাণ অর্থায়নের চাহিদা আছে এবং অবকাঠামো থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, যেটা আবার ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। কারণ যারা ব্যবসা করেন তারা তো ভালো অবকাঠামো চাবেন, তারা দক্ষ জনশক্তি চাবেন, তারা বিভিন্ন সময়ে সরকারি নীতি প্রণোদনা চান, ভর্তুকি চান। সুতরাং রাজস্ব আদায় তো লাগবে, কিন্তু কেমন রাজস্ব কাঠামো আসলে ব্যবসায়ীরা প্রত্যাশা করেন? কারণ দিন শেষে যখন কর বাড়ানো হবে, এটা তো ব্যবসায়ীরাই দিবেন। সবাই জানি আমাদের অর্থনীতিটা বর্তমানে একটা ক্রিটিক্যাল জাংচারের মধ্যে আছে। দেখেন, 2024 সালে আমাদের যে জিডিপির যে প্রবৃদ্ধি ছিল সেটা নেমে এসছে 4%-তে, এবং আমাদের ট্যাক্স জিডিপি রেশিও, যেটা আপনি সঠিকভাবেই বলেছেন, 8%-এর নিচে এসে গেছে। এটা শুধু কেবলমাত্র এশিয়ার মধ্যে না, এন্টায়ার ডেভেলপিং ওয়ার্ল্ডের মধ্যে এটা আমার জানা মতে সর্বনিম্ন। সারা পৃথিবীতে মোটামুটি সবচাইতে কমের ভিতরে একটা। উইদাউট অ্যাডিকুয়েট রেভিনিউ মোবিলাইজেশন বা রাজস্ব সংগ্রহ করা, আমরা কিন্তু এই প্রবৃদ্ধি বজায় রাখতে পারবো না। আর এই প্রবৃদ্ধি যদি আমরা বজায় রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা যেই পাবলিক সার্ভিসেস বা জনসেবা যেটা দিই, এই কোয়ালিটি জনসেবাও আমরা দিতে পারবো না। এর সাথে সাথে আমাদের ফিসক্যাল স্টেবিলিটিও থাকবে না। তারপর আমরা যে ডেভেলপমেন্ট প্রায়োরিটিস যেগুলো আছে, সেগুলো কিন্তু আমরা ফাইন্যান্স করতে পারবো না। মানে ব্যবসায়ীরা এটা স্বীকার করেন যে আসলে রাজস্ব আদায় বাড়ানোটা জরুরি। অবশ্যই। মানে দিন যদি আমি বাড়াতে চাই, যে কথাগুলো আমরা অনেক সময় বলি, সেটা চাপটা তো আবার ব্যবসায়ীদের কাছে না। আমি আসছি সেটাতে। দেখেন, আমরা যদি আরও একটু তুলনা করি আমাদের আশেপাশে এই রিজনের মধ্যে অন্যান্য দেশগুলো বা পিয়ার কান্ট্রিজের সাথে যদি তুলনা করি, দেখবেন ভিয়েতনাম, তাদের ট্যাক্স জিডিপি রেশিও 19%-তে আছে। ইভেন নেপালেরও ট্যাক্স জিডিপি রেশিও আমাদের থেকে বেশি আছে। তার মানে যে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো সম্ভব, এবং এই আয়কর বা এই রেভিনিউ বাড়াবারও সুযোগ আছে। কেন বাড়াচ্ছি না? বা আমরা অন্য দিক দিয়ে বলি, আমাদের পুরা জনসংখ্যার আই বিলিভ অনলি 3% মানুষ এই ইনকাম ট্যাক্স রিটার্ন দেন। অনলি 3%। এবং এই 3% দেওয়ার মানে না যে পুরা 3%ই ট্যাক্স দিচ্ছেন, তা কিন্তু দিচ্ছেন না। ট্যাক্স অ্যাকচুয়ালি দিচ্ছেন আরো কম। অনেকেই জিরো রিটার্ন দিচ্ছেন বিভিন্ন কারণে ওনাদেরকে এই রিটার্ন দিতে হচ্ছে, এবং তার জন্য ওনারা দিচ্ছেন। আমাদেরকে যে করে হোক আমাদের এই ট্যাক্স নেটটা বাড়াতে হবে। এই 3% ট্যাক্স নেট দিয়ে আমরা চলতে পারবো না। সরকারের ট্যাক্স দরকার, রেভিনিউ দরকার, কিন্তু তাই বলে
যে যেই কয়েকজন ট্যাক্স দিচ্ছেন শুধু তাদের উপরেই যদি ট্যাক্স চাপানো হয় তাহলে কিন্তু এটা ঠিক হবে। আমি এই জায়গায় অন্য দিকে তাহলে যাই। ফরিদুদ্দিন সাহেব, আপনি তো অনেক দিন ধরে প্রশাসনের সাথে কাজ করেছেন, সম্প্রতি কাজ করেছেন আমাদের মানে রাজস্ব বোর্ডের কে এক ধরনের বলবো পরামর্শ দেওয়ার জন্য যে কমিটি ছিল সেই কমিটিতে আপনারা কাজ করেছেন। আপনি প্রায় বলেন যে আমরা রাজস্ব আহরণ কেন বাড়ছে না এই কারণগুলো আমাদের জানা। তারপরেও আরেকবার জিজ্ঞেস করি যে আসলে এই যে আমরা তো বিভিন্ন সময় বলি আপনারা যখন কাজ করেছেন মানে কি কারণে আমরা তাহলে বাড়াতে পারছি না? প্রয়োজনটা অনুভব করছি জনগণ হিসেবে, যারা দায়িত্বে আছেন তারাও এটা অনুভব করেন, এবং ব্যবসায়ী সম্প্রদায়ের যে প্রতিনিধি আছেন তারাও বলছেন যে তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করেন। তাহলে বাড়াতে পারছি না কেন? এতে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অর্থনীতি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছে তাতে রেভিনিউ ট্যাক্স জিডিপির 14-15% নিয়ে যাওয়া একটা মধ্যমেয়াদ, যদি আমি 3 বছরের মধ্যে এটা সম্ভব, আমি খুব কনফিডেন্টলি বলি সম্ভব। শুধু দরকার সরকারের পলিটিক্যাল কমিটমেন্ট। এই কমিটমেন্ট যদি হয় তাহলে সম্ভব, আর যদি এটা ছিল না গত 50 বছরে সেই কারণে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অসম্ভব এবং শুধু না, একটা কমপ্লেক্স সিস্টেমের মধ্যে আমরা অবস্থান করেছি, যেটা ব্যবসায়ীরা বারবার বলছে, বিশ্ব ব্যাংক হইতে শুরু করে বিভিন্ন সংস্থা, সিভিল সোসাইটির সবাই গবেষণায় এড়িয়ে আসছে বাংলাদেশের ট্যাক্স সিস্টেম ওয়ান অফ দ্য কমপ্লেক্স সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর নিয়ম হয়েছে ডাইরেক্ট ট্যাক্সের কন্ট্রিবিউশনটা বেশি হতে হবে। ট্রেড অ্যান্ড ট্যারিফ লিবারালাইজেশন সেই 90 দশক থেকে যখন শুরু হয়েছে তখনই কনসেপ্ট পৃথিবীতে চেঞ্জ হয়েছে, আপনার ট্যাক্স আসতে হবে ডাইরেক্ট ট্যাক্স থেকে, কনজামশন ট্যাক্স আসবে সেকেন্ড, আর সবচেয়ে কম আসবে ট্রেড ট্যাক্স থেকে। এবং সেই লক্ষ্যে 90 দশকের প্রথম থেকে কিন্তু লিবারালাইজেশন, ট্যারিফ লিবারালাইজেশন হয়েছে। কিছু ট্যারিফ লিবারালাইজেশন একটা পর্যায়ে গিয়ে থেমে গেছে, আমরা ওখানে অবস্থান করছি। এখন অবস্থা দাঁড়িয়েছে যে সেই 90 দশকের প্রথমে যে প্রত্যাশা ছিল আমরা ট্রেড ট্যাক্স উপর ডিপেন্ডেন্সি কমিয়ে দেব, ইনডাইরেক্ট ট্যাক্স কনজামশন ট্যাক্স উপর বাড়াবো এবং হাইয়েস্ট ট্যাক্স নিয়ে যাবো ডাইরেক্ট ট্যাক্সে, ইট ওয়াজ দ্য ফিলসফি অ্যাট দ্যাট টাইম। আমরা কিন্তু সেখানে নাই, আমরা উল্টো সেই এখনও ট্রেড ট্যাক্স উপর এখনও আমাদের ট্যাক্স হাইয়েস্ট। ট্রেড ট্যাক্স যদি হাইয়েস্ট হয় তাহলে এটা কী হচ্ছে, ইনভেস্টমেন্টের উপর গিয়ে চাপ পড়ে। কীভাবে ইনভেস্টমেন্টের উপর? উনি ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল আনছেন, ওনাকে ওখানে হাইয়েস্ট ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্সটা উনি কিন্তু মার্কেটে প্রোডাক্ট তৈরি করতে বা সেল করে আনতে 6-7 মাস লাগে, তাতে কিন্তু কস্ট বেড়ছে, কম্পিটিটিভনেস কমে যাচ্ছে। আপনাকে আগে বিজনেস এনভায়রনমেন্ট দেখতে হবে, বিনিয়োগের পরিবেশ দেখতে হবে, আসতে হবে, কিন্তু রেভিনিউ তো আসবে বিনিয়োগের পরিবেশ থেকে, সেই পরিবেশটা আমি তৈরি করতে পারি নাই। কাজেই এখানে আমাদের ট্রেড ট্যাক্সের উপর যে ডিপেন্ডেন্সি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি একটা করে বলি ডিপেন্ডেন্সিটার কারণটা কি? কারণটা হচ্ছে আপনি ট্রেড লেভেলে, ইম্পোর্ট লেভেলে 7-8টা ট্যাক্স আদায় করেন, করা যায় সহজ। বাংলাদেশে যে সামাজিক চিত্র, অর্থনৈতিক চিত্র বর্তমানে জিডিপি এবং ইনকাম ডিস্ট্রিবিউশন হিসাবে যেভাবে আছে, তাতে সব আপনাদের বিবেচনায় মিনিমাম 4 কোটি লোক ট্যাক্সের, ইনকাম ট্যাক্সের নেটে আসা উচিত। যেখানে 4 কোটি লোকের নেটে আসার কথা সেখানে মাত্র টিআইএনই আছে 1 কোটি সামথিং, আর রিটার্ন দেয় কত, 35 লাখ। উনি 3% বলছে, আই এম শিওর এটা 20 কোটি মানুষ হিসেবে 3%, এটা লেস দেন 3%। আমি লেস দেন 3%ই বলছি। হ্যাঁ, লেস দেন 3% কম। দেন কনজামশন ট্যাক্স, ভ্যাট, এটা কোনো ভ্যাট না, এটা আন্তর্জাতিক কোনো মানদণ্ডে নো লঙ্গার ভ্যাট, এটা ইনডাইরেক্ট ট্যাক্স এবং এটা এক্সাইজ ডিউটি, ক্যাসকেড সম্পন্ন, ক্যাসকেড মানে ট্যাক্স অন ট্যাক্স। তো ট্যাক্স অন ট্যাক্স থাকলে তো ব্যবসা হবে না, এখানে ফাঁকি হবে, ইনফর্মাল ইকোনমি ডেভেলপ করবে। দেন হয়েছে ইনফর্মাল ইকোনমি হচ্ছে আপনার টোটাল ইকোনমির প্রায় 40-45%, আরো বেশি হবে। আমি এটা কোনো হিসাব নাই, বাট যদি কনজারভেটিভ হিসাবও বলি তাহলে 40-45%। যদি 40-45% ইনফর্মাল ইকোনমি থাকে তাহলে রেভিনিউ আসবে কোত্থেকে? আমার যেটি বক্তব্য সেটি হচ্ছে এখন চলছে ম্যানুয়ালি। আমরা সেই ম্যানুয়াল সিস্টেমে তো আমাদের 3টা ট্যাক্স সিস্টেম, কাস্টমস, ভ্যাট, ইনকাম ট্যাক্স, 3টেই এখন ম্যানুয়ালি চলছে, বলা যেতে পারে প্রায় ম্যানুয়ালি চলছে, এবং 3টার সাথে কারোর সাথে কারো কোনো কিন্তু ইয়ে নাই, কানেকশন নাই, শেয়ারিং নাই, ইনফরমেশন শেয়ারিং নাই। তো ইনফরমেশন শেয়ারিং না থাকলে মানিটা কি? মানে হচ্ছে ইনি আমদানি করবেন আমদানি, ইনি আজ প্রোডাকশন করবেন এটা ভ্যাট, ইনি যখন এই আমদানি ভ্যাট করে বিক্রি করবেন তখন ইনকাম ট্যাক্সের রিটার্ন দেবেন টোটাল হিসাবের। তার মানে কি সাপ্লাই চেইন কিন্তু একটাই, একটা সাপ্লাই চেইনেরই হিসাব কিন্তু উনি দিচ্ছেন এট দি এন্ড অফ দি অ্যাক্টিভিটিজ। তো সেখানে আপনার এই 3টার মধ্যে যদি ইন্টিগ্রেশন যদি না থাকে
তাহলে তো আপনি ইভেশন হবে, অ্যাভয়েডেন্স হবে, আমি যেটা বুঝতে পারলাম আপনাদের আলোচনা থেকে, সেটা হলো একটা হলো যে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে হলো যে এখনো অনেক বেশি পরিমাণ কর ফাঁকি আছে, এখানে অনেক ধরনের দুর্বলতা আছে, যেটা আমরা যে কর কাঠামো তৈরি করেছি এটা করের উপরে কর হচ্ছে, উৎসাহ তো হচ্ছে না। পটেনশিয়াল রেভিনিউ 50% বাকি। সো এবং আরেকটা বড় জায়গা আপনি যে বললেন যে ডিজিটালাইজেশন হচ্ছে না, এবং অল্প সংখ্যক যারা কর দিচ্ছেন তাদের উপরেই বারবার চাপ দেওয়া হচ্ছে। আমরা এই আলোচনাটা ফিরবো, আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, আলোচনায় ফিরবো, জানতে চাইবো যে ব্যবসায়ীরা কি প্রত্যাশা করেন কর কাঠামো থেকে। আমাদের সাথে থাকবেন, বিরতির পর ফিরছি। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম যে কর কাঠামো, কর আহরণ ব্যবস্থাপনার থেকে ব্যবসায়ীদের প্রত্যাশাটা কি। কামরান রহমান, বিরতির আগে যে আলোচনাটা হচ্ছিল সেখানে আপনিও বলেছেন যে অল্প সংখ্যক যারা কর দিচ্ছেন তাদের উপরেই বারবার করের চাপ দেওয়া হচ্ছে। অনেকাংশেই আমরা যেটা মানে শুনেছি, ব্যবসায়ীরা বারবার বলেছেন যে করের হারও অনেক উচ্চ। এটা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে বা কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রেও বলেছেন, এবং এটা ভ্যাটের ক্ষেত্রেও বলেছেন যেটা উচ্চ হারে আছে। যেই আলোচনাটা হয়েছে যে আসলে আপনারা দুজনেই স্বীকার করেছেন যে বাংলাদেশের অর্থনীতির যে পরিমাণ কর আহরণ হয় তার থেকে অনেক বেশি কর দেওয়ার, মানে ফরিদুদ্দিন সাহেবের কথা যদি আমি চিন্তা করি তাহলে উনি বলেছেন যে 50%ই এখানে ফাঁকি আছে। সুতরাং ফাঁকি দেওয়ার যে প্রক্রিয়া, এইটাকে অনেকেই বলেন যে একটা তো আছে এটার সাথে দুর্নীতি জড়িত আছে, সেগুলো আমরা প্রায়শই শুনি। আর একটা হলো যে কর কাঠামোর যে জটিলতা এবং উচ্চ হারের কথা বলেন, যে প্রক্রিয়ায় আমরা কর আহরণ করি, এইটাও একভাবে ব্যবসায়ীদেরকে ঠেলে দেয় ওই দিকে, এইটা আমরা বারবার শুনেছি। এবং আরেকটা যেটা আমাকে অনেকেই বলেন সেটা হলো যে একজন ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করবেন, আর একজন যদি ফাঁকি দিতে থাকেন, ব্যবস্থাপনা ওই জায়গায় নিয়ে যায়, তাহলে তো এটা লেভেল প্লেইং ফিল্ড থাকে না, ফলে সবাই তখন ওই খারাপের দিকে চলে যায়। এই বিষয়টা খুব বড় করে অনেকেই বলেছেন, এবং আমাকে বলেছেন যে যদি আপনি সত্যিকার অর্থে কর ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে চান, সুশাসন আনতে চান, তাহলে সবার জন্য করবেন। জি, মানে আসলে এই যে কতগুলো বিষয় আছে তার মধ্যে মানে ব্যবসা প্রতিষ্ঠান এখন যেই সংস্কারের জায়গার আলোচনা হচ্ছে, সেই সংস্কারের জায়গাগুলো কোন জায়গাগুলোতে আপনি প্রাধান্য দিতে বলবেন? আচ্ছা, আমরা বলে থাকি সবসময় আমরা উই নিড টু ফর্মালাইজ দ্য ইনফর্মাল ইকোনমি। এইটা আমার কাছে মনে হয় ইট ইজ ইজিয়ার সেড দ্যান ডান এটাকে, বাট আমাদেরকে এটা করতে হবে। আচ্ছা, এখন বর্তমানে অ্যাজ ফার অ্যাজ এই ট্যাক্সেশন ইজ কনসার্ন, দেখা যাচ্ছে লেজিটিমেট বিজনেসেস যারা নাকি ট্যাক্সেশন রুলস ফলো করতে চায়, দে আর আমার কাছে মনে হয় দে আর ডিসপ্রপোর্শনেটলি ওভারবার্ডেনড। কোন কোন জায়গাতে বার্ডেনগুলো আছে এখন সেটা তো আপনি অলরেডি বলেছেন, আপনি কারাপশনের কথা বলেছেন, কমপ্লেক্সিটির কথা বলেছেন। আমাদের ট্যাক্সেশন রুলস হলো অনেক কমপ্লেক্স, যেটা ফরিদ ভাই বলেছেন। মানে কমপ্লায়েন্স এটাকে সিম্পলিফাই করতে হবে, ট্যাক্সেশন সিস্টেমটাকে সিম্পলিফাই করতে হবে, ডিজিটাইজ করতে হবে, মোর ট্রান্সপারেন্ট করতে হবে। এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আর এর সাথে সাথে যদি ট্যাক্স নেট বাড়াতে পারি তাহলে দেখা যাবে আমরা ট্যাক্স অনেক কমাতে ট্যাক্স রেট অনেক কমাতে পারবো, এবং দেখা যাবে যে ট্যাক্স আহরণটাও হয়তো বেশি হচ্ছে। যেটা ফরিদ ভাই বললেন যে আগামী 3 বছর না 5 বছরের মধ্যে এইটা খুব সহজেই এই 8% নিচ থেকে কমিটমেন্ট থাকতে হবে, এটাকে 14% বা 15%-র দিকে
আমরা নিয়ে যেতে পারি। সেটা যদি আমরা পারি তাহলে কিন্তু আমাদের মানে ডেভেলপমেন্ট ওয়ার্ক করা সরকারের জন্য অনেক সহজ হয়ে যাবে, অবশ্যই অনেক সহজ হয়ে যাবে। এখন আরেকটা জিনিস আমি বলবো যে এনবিআর যে সংস্কার নিয়ে যেসব কথা হচ্ছে, এনবিআরের সংস্কারের ব্যাপারে অনেক ভ্যালুয়েবল রেকমেন্ডেশনসও এসছে। এখন যেটা আমাদেরকে খুব ভালোভাবে দেখা দরকার যে এই রেকমেন্ডেশনগুলো হাউ ইফেক্টিভলি ইট উইল বি রিফ্লেক্টেড ইন আগামীতে যে রেভিনিউ পলিসি এবং রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন যেটা ভাগ করা হচ্ছে সেখানে কিভাবে এটাকে সমন্বয় করা যায়, এটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে বলে আমি মনে করি। একটা বিষয় তো কামরুন রহমানও বলছেন যে আমাদেরকে আসলে ডিজিটালাইজেশনের দিকে যেতে হবে, তাই না? মানে এখনকার যে আপনি ম্যানুয়াল পদ্ধতির কথা বলছেন, যদিও মানে এইটা তো নতুন কোনো ব্যবস্থাপনা না, আমরা মানে কত 20-25 বছরের অভিজ্ঞতা অন্তত আছে আমাদের। শুরু হয়েছিল কাস্টমসের এসআই কোডা থেকে, একটা ইউনিভার্সাল কোডিং সিস্টেম যার মাধ্যমে এটা কালেক্টেড হয়। তারপরে ভ্যাট অনলাইন প্রজেক্ট অনেক দিন চলেছে, এনবিআর এর মডার্নাইজেশন প্রজেক্ট চলেছে। তাহলে ডিজিটালাইজেশনের এই যে এফোর্টগুলো ছিল অতীতে, সেখানে কোন ধরনের দুর্বলতা এখনও রয়ে গেছে যে কারণে আমরা করের মানে আদায়টা বাড়ানো বা ন্যায্যতার বিষয়টা আমরা নিশ্চিত করতে পারলাম না? আমরা কিন্তু বলছি, শব্দটি বলছি ইন্টিগ্রেটেড ডিজিটালাইজেশন, সমন্বিতভাবে করা। ইন্টিগ্রেটেড ডিজিটালাইজেশন মানে হচ্ছে কাস্টমস, ভ্যাট, ইনকাম ট্যাক্স প্লাস অন্যান্য রেগুলেটরি অ্যান্ড ফ্যাসিলিটেটিং বডি। ব্যাংক একটা ফ্যাসিলিটেটিং বডি, রেগুলেটরি বডিজ, ট্যাক্স সিস্টেমের সাথে ওর ইনফরমেশন ইজ ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ইনফরমেশন ইজ ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, অথবা ওই যে বিআরটিএ যারা গাড়ির হিসাব রাখে, সেটা কিন্তু একজনের ট্যাক্সের লায়াবিলিটি অ্যাসেস করার জন্য তার তথ্য ইজ ইম্পর্ট্যান্ট ফর এনবিআর পিপল। রেজিস্ট্রেশন অথরিটি যারা জমি হইতে ফ্ল্যাট যা কিছু রেজিস্ট্রেশন করে, তার ইনফরমেশন ইজ ক্রিটিক্যালি ফর ইম্পর্ট্যান্ট এনবিআর পিপল ফর অ্যাসেসমেন্ট। তো একজন উনি যখন রিটার্ন দিবেন, তো ওনার রিটার্নে আমাকে কিন্তু তাৎক্ষণিক, এখন কিন্তু উনি কাগজে যা বলেন এর বাইরে আমি কিছুই জানি না। উনি যদি মিথ্যা বলেন মিথ্যাই সত্য, উনি যদি অর্ধেক বলেন ওটাকেই আমি মেনে নিতে হচ্ছে, উনি যদি ফুল বলেন মেনে নিতে হচ্ছে। উনি যে কষ্টের কথা বললেন সেটা হচ্ছে আমি ওভারবার্ডেন, মানে হচ্ছে উনি কিন্তু কোনো কিছু লুকান না, উনি সবটাই স্বচ্ছভাবে মেনটেন করেন। এবং করতে গিয়ে এই যে কমপ্লেক্স ট্যাক্স সিস্টেমের যে কমপ্লায়েন্স কস্ট, এটা কিন্তু ওনাদের একটা কস্ট, এডিশনাল কস্ট, যেটা ওনার কম্পিটিটিভনেসকে সিরিয়াসলি এফেক্ট করছে। আর যিনি দেন না তার তো কোনো কমপ্লেন্স কস্টই নাই, ট্যাক্সও দেন না, কমপ্লেন্স কস্টও নাই। আমরা যদি বলি 50% বা 4 কোটির মধ্যে মাত্র 30 লাখ 35 লাখ টাকা রিটার্ন দেয়, আপনার কি মনে হয় আর 3.5 কোটি লোকের কাছে যে ইনকাম ট্যাক্সের মাত্র 4,000 না 5,000 ইন্সপেক্টর সারা বাংলাদেশে, জাস্ট ইমাজিন 60 থেকে 5,000-এর বেশি নয়। তো এটা খামাকা ওদেরও দোষ দিয়ে তো কোনো লাভ নেই, খামাকে এই সময় ইনস্টিটিউশন দৃষ্টিভঙ্গি পাতে সিস্টেমিক উইকনেসগুলিকে দেখতে হবে, কোনো ব্যক্তিকে আমি টার্গেট করতে চাচ্ছি না। হ্যাঁ, সেখানে 3.5 কোটি মানুষকে কি ওই 4,500 কল্পনাই তো করতে পারবে না কোনোদিন সম্ভব। তো কারণ মানে আপনি বলছেন যে মানে কর্মকর্তারা ঘুরে ঘুরে কর ফাঁকি মানে রোধ করবেন, এইটা খুবই মুশকিল হবে, তাই তো? এটা সম্ভব না, এটা দুনিয়ার নিয়ম না। এখন দুনিয়া নিয়ে আমরা ডিজিটালাইজেশনের কথা বলছি। আপনি তো এখন যদি কোনো কিছু হিসাব করেন, যাই কিছু করেন, আপনি টেকনোলজির কাছে ধরা আছেন, ব্যাংকে যান, টেকনোলজিতে আপনি নিয়েছেন, এনআইডি দিয়ে সব আপনার হিসাব হচ্ছে। আপনি পাসপোর্ট নিয়েছেন, আপনি গাড়ি কিনছেন, আপনি ব্যাংকে হিসাব রাখছেন, সবই তো কিন্তু এনআইডি হচ্ছে। তো এনআইডির সাথে যদি আপনার এই ইনস্টিটিউশনগুলোর কথা যেগুলি বলছি, রেগুলেটরি অ্যান্ড ফ্যাসিলিটেটিং বডি, রাষ্ট্রের অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে জড়িত, এরা যদি সব কিছু এনবিআর সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড হয়, এবং তখন যদি আপনি যদি কোনো কিছু কেনাকাটাও করেন, কোনো মার্কেট, যে কোনো মার্কেটে যায় যদি আপনি কোনো কিনছেন, কোনো সুপার মার্কেটে যদি কিনছেন, তখন ওই সিস্টেম যাতে এনবিআর সিস্টেমের সাথে, ভ্যাট সিস্টেমের সাথে, আপনার কাস্টম সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড থাকবে, তখন তো ডেফিনেটলি আপনার সেই এক্সপেন্ডিচারটা আপনি যখন ওখানে রেকর্ডেড হয়ে যাবে, আপনি যখন রিটার্ন দিবেন,
সেই রিটার্ন যদি আমি চেক করতে চাই তখন দেখবো, আপনি যখন দেখবো তখন আমি যদি চেক করতে চাই যে ওই মার্কেটে আপনি থাকেন কোথাকার, ওই এলাকার মার্কেটে দেখি তো আপনার কোনো পার্সেজ আছে কিনা। আপনি আসলে আমি আপনাকে বলি দুনিয়াতে এখন এইভাবে করা হয়, কাজে এটা কিন্তু এখন সবকিছু আপনি টেকনোলজিতে করা যেটা হয়। বলছেন যে একটা প্রতিষ্ঠান হোক অথবা একজন ব্যক্তি হোক, তার আয় এবং ব্যয় এবং সম্পদের হিসাবগুলো একসাথে থাকা এবং সেটাকে যেন একটা মাধ্যমের সেটাকে পরিবীক্ষণ করা যায়, সেটাই তো। না 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 না, ওর হিসাব সে তার মতো রাখবে, উনি ওনার বিজনেস হিসাব, সেলস এন্ড পারচেজ হিসাব উনি ওনার মতো করে রাখবে, কিন্তু ওনার এই হিসাবটা এনবিআর সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড থাকবে। আচ্ছা, এটা তো এনবিআর বলেইছে, ব্যাট অনলাইন সিস্টেম যখন বলা হয়েছিল তখন সফটওয়্যারে দেওয়া হয়েছিল যে উনি ওনার সমস্ত হিসাব। সেটা করা গেল না কেন? ওই যে ব্যাট অনলাইন ফেল করে গেছে। মানে ফেলটা কেন করলো? ফেল করেছে 12 সনের আইনের জন্য তো ব্যাট অনলাইন হয়েছিল, সে আইন তো আর থাকে নাই। পলিটিক্যাল অথরিটি, যেই অথরিটি 12 সনে একেবারে আন্তর্জাতিক মানের দাবি করে ইভেন দাড়ি কমা সেন্স করতে পর্যন্ত পার্লামেন্টকে দেন, দি সভরেন পার্লামেন্টকে, আই মাস্ট সে দি সকল সভরেন পার্লামেন্টকে পর্যন্ত একটা দাড়ি কমা সেন্স করতে দেয় নাই, পাস করে ফেলেছে। দি সেম পার্লামেন্ট, দি সেম গভর্নমেন্ট ইন দিস কান্ট্রি মাত্র 3 বছর পরে কি করলো, ওটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার 91 সনের আইনের চেয়েও খারাপ অবস্থায় ফিরে গেছে। এই তো এই জাতি, এই যে পলিটিক্যাল সিস্টেম, কেউ তো প্রশ্ন করলেন না কিভাবে এটা হলো। কাজেই ব্যাট অনলাইন যেটা বিশ্বব্যাংক আপনাকে ফাইন্যান্স করেছে, সে করেছে 12 সনের আইনের জন্য, আর ওই টাকা আপনি খরচ করলেন, ফেরত দিলেন না, ওই টাকা আপনি যাচ্ছে তাই মতো খরচ করলেন আর চলে গেলেন কোথায় 70-এর দশকের একটা আইনের মধ্যে। আচ্ছা, আমরা এই আলোচনায় না না, এগুলি কিন্তু এগুলি কি হাইলাইট করা উচিত, কেন এই রাজনৈতিক কেন এই যে আমি পরামর্শ চাইবো যে এখন থেকে যদি আমরা আগাতে যাই তাহলে কি ধরনের আমাদের পদক্ষেপ নিতে হবে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমাদের অনুষ্ঠানের শেষ ভাগে জানবো যে কোন ধরনের পরামর্শ আমরা চাইবো যদি আমরা সত্যিকার অর্থে একটা আধুনিক কর ব্যবস্থাকে স্থাপন করতে চাই বাংলাদেশে। আমাদের সাথে থাকবেন, বিরতির পর ফিরছি। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা, তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে, কামরুজ্জামান রহমান, আমরা যদি সত্যিকার অর্থে আপনি কয়েকটি সুনির্দিষ্ট পরামর্শ সুপারিশ দিতে চান, এখন অন্তর্বর্তীকালীন সরকার একটি কর ব্যবস্থার ভিতরে সংস্কার আনতে চাচ্ছেন, আপনি কি কি দেখতে চাইবেন সেই সংস্কারের ভিতরে এবং কিভাবে সেই বিষয়গুলো হয়তো সামনে যে নির্বাচিত সরকার আসবে তারাও এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে? আমি যেটা দেখতে চাই যে ট্যাক্স নেটটা যেন বাড়ানো হয়। এই আমাদের ট্যাক্স সিস্টেমের মধ্যে যেসব সিস্টেমিক উইকনেস যেগুলো আছে সেগুলোকে সরাতে হবে এবং ডিজিটালাইজেশনটাকে ত্বরান্বিত করতে হবে এবং অটোমেশন করতে হবে। যে এই ফেস টু ফেস ইন্টারাকশনটাকে কমাতে হবে, যাতে
যাতে ব্যবসায়ীদের যেন কর কর্মকর্তাদের সাথে দেখা করতে না দেখা হয়, করার জন্য প্রয়োজন না থাকে, বা প্রয়োজন থাকবে হয়তো যেন যেন কমানো যায়। সেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে। এই কয়েকটা জিনিস যদি আমরা করতে পারি, আশা করি যে আমাদের কর আহরণও বাড়বে, মানুষের উপরে এই করের চাপটাও হয়তো কমবে, মানুষ সহ্য করতে পারবে, অসহ্য অবস্থাটা হয়তো থাকবে না। কিন্তু এই সবগুলোই করতে হবে, এই একটা করলে হবে না। অ্যাগেন ট্যাক্স নেট বাড়াতে হবে, ট্যাক্স রেট কমাতে হবে, অটোমেশন বাড়াতে হবে, ডিজিটালাইজেশন। ট্যাক্স নেট বাড়ানোর কথা আমরা প্রায়ই শুনি কামরুজ্জামান রহমান, এবং সেটা ব্যবসায়ীরা খুব জোর দিয়ে বলেন। ট্যাক্স নেট বাড়ানোর প্রক্রিয়ার ভিতরে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা, যে কিভাবে এটা এক্সপ্যান্ড করা যায়? আমার থেকে আমার মনে হয় ফরিদ ভাই অনেক বেটার বলতে পারবেন, যেহেতু উনি মেম্বার এনবিআর ছিলেন। তো ট্যাক্স নেট বাড়াবার সবচেয়ে মানে এখনকার পৃথিবীতে সবচেয়ে স্ট্রংগেস্ট হচ্ছে উপায় হয়েছে আপনাকে ইন্টিগ্রেটেড ডিজিটালাইজেশন। 5 লক্ষ ব্যবসায়ীকে, বাংলাদেশের ট্যাক্সেবল ব্যবসায়ীকে এই নেটে আনা কোনো ব্যবস্থা ছিল না, বাধ্য করলেই হইতো যে আপনি আপনার অ্যাকাউন্ট মেনটেন করবেন যেভাবে বলা হচ্ছে সেভাবে, এবং এনবিআর সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড হবে। আর এভাবে যদি হতো তাহলে তো আপনার এখানে অটোমেটিকই যদি 5 লক্ষ 10 লক্ষ লোক হয়, তো তার সিস্টেমের সাথে যিনি কেনাকাটা করবেন, ভ্যাট অন ইনভয়েস দিবে, ও তো আস্তে আস্তে তখন ওখানে নেটে থাকা আসতেই হবে, ট্যাক্স নেটে আসতে হবে। তারপরে আপনি যদি যখন বিআরটিএ হতে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটি রেজিস্ট্রেশন অথরিটির সাথে লিঙ্ক করবেন, আপনি যখন ট্রেড লাইসেন্স দিতে যাবেন, সেই ট্রেড লাইসেন্স সিস্টেম যখন এনবিআর সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড হবে, তাহলে ট্রেড লাইসেন্স যারা যারা নিছে তারা কারা কারা, হ্যাঁ, এবং ট্রেড লাইসেন্স তার হোল্ডিং ট্যাক্স যারা যারা দিচ্ছে, হোল্ডিং ট্যাক্স দেশে নাকি কত কোটি হোল্ডিং ট্যাক্স আছে, সেই হোল্ডিং ট্যাক্স সিস্টেম যদি এনবিআর সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড হয়, হোল্ডিং ট্যাক্স কারা নেয়? সম্ভবত সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স সিস্টেম যদি এনবিআর সিস্টেমে ইন্টিগ্রেটেড হয়, তাহলে আপনি আমাকে বলেন কিভাবে লোকটা নেটের বাইরে থাকবে? কাজে ডিজিটালাইজেশন, কিভাবে ইন্টিগ্রেটেড ডিজিটালাইজেশন, দিস ইজ দি অনলি সলিউশন। এবং এর পাশাপাশি যেটা একটা স্ট্রং পলিটিক্যাল গভর্নমেন্ট, 3 থেকে 4 বছর স্ট্রং চেঞ্জ ম্যানেজমেন্ট টিম, স্ট্রং লিডার দিয়ে এটা করাইতে হবে। আমরা পৃথিবীর যে সমস্ত সাকসেসফুল কান্ট্রিতে রিফর্ম সাকসেসফুল হতে দেখেছি, সেখানে স্ট্রং লিডার ছিল। ওই স্ট্রং লিডার ছাড়া এগুলি হয় না। যিনি লিডার থাকতে হবে এবং অ্যাকশন প্ল্যান থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে, যেটি উনি বলেছেন। হ্যাঁ, আমাদের বেসিক জিনিসগুলি সমাধান করতে হবে, যে আমাদের ট্যাক্স সিস্টেমকে সিম্পল করতে হবে, রেট কমাইতে হবে, এবং সিস্টেমটাকে সিম্পল করতে হবে, এবং এই আমাদের ট্যাক্সে যে সমস্ত জটিলতা আছে, টিডিএস, বিডিএস, তারপরে ভ্যাটে 14টা রেট, এই 3-4 দিন আগে রিপোর্টে হয়েছে ব্যবসায়ীরা যে তাদের এই যে ভ্যাটের যে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হয়, এটার সাথে ইনকাম ট্যাক্স মিলে না, অথচ মিলার কথা। ইনকাম ট্যাক্স ইজ সাপোজ টু ফলো ভ্যাট অ্যাকাউন্টস, যদি ভ্যাট অ্যাকাউন্টস প্রপারলি মেনটেন করে, ওরই ব্যক্তি হওয়া উচিত। এখন যেহেতু ভ্যাট অ্যাকাউন্ট ওরা ওদের মতো ট্যাক্স আদায় করে, ইনকাম ট্যাক্স ওরা থেকে তাদের মতো টিডিএস, বিডিএস, তাও রেট আবার হওয়া উচিত 5%, করে যাচ্ছে 20%। তো এই যে জঙ্গলগুলি, এখান থেকে বের হতে হবে। হ্যাঁ, আপনাকে পলিসি চেঞ্জ করতে হবে, প্রসিডিউর সিম্পল করতে হবে, এবং আপনাকে ট্যাক্স ডিজিটাল ইনফরমেশন যেতে হবে, আর ওই এজেন্সিগুলিকে সম্পৃক্ত করতে হবে, আর জনসচেতনতা বাড়াতে হবে। তার সাথে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ট্রাস্ট মানুষের আনতে গেলে গভর্নমেন্টের যে ফিসক্যাল এক্সপেন্ডিচার ইজ নো লঙ্গার প্রুডেন্ট, এই বলে জনমত আছে, যে যেখানে 10 টাকা দিয়ে একটা কাজ করা যায়, সেখানে 200 টাকা দিয়ে খরচ করা হচ্ছে। টাকাটা কি গভর্নমেন্টের, জনগণের টাকা। তো ট্যাক্স জনগণ দেবে, সেই ট্যাক্সের টাকা যদি ব্যয় করার সময় এটা মিতব্যয়িতা না থাকে, তাহলে কেন তিনি ট্যাক্স দেবেন? যেমন কয়েকদিন আগে আপনাকে বলুন, ওনারই একটা অনুষ্ঠান এসে 27 তারিখে, সেখানে একটা বড় কর্পোরেট বডির একজন সিএফও সম্ভবত উনি প্রশ্ন রেজ করেছেন যে আমি তো গভর্নমেন্টকে 2 কোটি টাকা ট্যাক্স দিয়েছি, তো আমার রিটায়ার করার পরে হোয়াট দি গভর্নমেন্ট ইজ ডুইং ফর মি, এই যে আমার টাকা নিচ্ছে, টাকার বিনিময়ে আমাকে কি দিচ্ছে? দর্শক, আমরা আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আলোচনা করছিলাম যে আমরা কেমন কর ব্যবস্থা চাচ্ছি, যেখান থেকে আমরা শুধুমাত্র কর আহরণ করব তাই না, আমাদের সেই কর আহরিত যেই সম্পদ আছে, সেই সম্পদকে জনগণের জন্য ব্যবহার করার ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে সেই যেই ধরনের তারা নীতি সাহায্য চান একটি সরকারের কাছ থেকে, সেইটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। নিঃসন্দেহে যে ব্যবসায়ী সম্প্রদায় আছেন, তারা যেটা মনে করেন সেটা হলো যে যদি কর ব্যবস্থাকে আমরা সত্যিকার অর্থে একটি ন্যায্য ব্যবস্থার ভিতরে আনতে পারি, এখানে যদি আমরা
সবার জন্য একটা সমান সুযোগের মতো একটা যদি ব্যবস্থা তৈরি করতে পারি, তাহলে কর আহরণও বাড়বে এবং করের যে এখন উচ্চ পর্যায়ের হার আছে সেটা কমিয়ে আনা যাবে। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যদি এটা করতে যাই, তাহলে নিঃসন্দেহে আমাদের যে কর জালের বাইরে একটা বিপুল সংখ্যক লোক রয়ে গেছেন যারা কর দিচ্ছেন না অথবা সঠিকভাবে দিচ্ছেন না, তাদেরকে এটার ভিতরে আনতে হবে এবং সেটাকে আনতে হলে আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হবে যে আমরা এটাকে কিভাবে ডিজিটালাইজেশন করতে পারবো এবং ইন্টিগ্রেটেড সমন্বিতভাবে পুরো ব্যবস্থা, আমাদের যে কর ব্যবস্থা আছে এটাকে আলাদা আলাদাভাবে না দেখে একসাথে এটাকে কিভাবে আনতে পারি যেন কর ফাঁকি রোধটা আমরা করতে পারি। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বোধহয় সর্বশেষ যে কথাটি উঠে এসছে সেটা হলো যে কর আহরিত অর্থকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করতে পারি, সেখানে যদি সুশাসন না থাকে, জনগণের অর্থ ব্যবহার করার ক্ষেত্রে যদি আমরা মিতব্যয়ী না হই, তাহলে জনগণ হোক ব্যবসায়ী হোক কর দেবার ক্ষেত্রে তাদের যে আগ্রহ সেইটা আর আমাদের থাকে না। ফলে সরকারকে এটা প্রমাণ করতে হবে যে আহরিত কর তারা জনগণের স্বার্থে ব্যবহার করবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকের অনুষ্ঠান শেষ করছি। এই আলোচনা আমরা আবার করব। জানতে চাইব আমাদের অনুষ্ঠানের মাধ্যমে কেমন আছে অর্থনীতি।